এক মাসের দাবদাহের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি, নাগরিক জীবনে স্বস্তি, প্রকৃতি পেল প্রাণ। সন্ধ্যার মধ্যে ভিজতে পারে রাজধানীও। স্বস্তির মোটামুটি মানুষ একটু আরামে আছে আজকে। এতদিন তো একবার কলিজে সহ গরমে মনে করেন পুরি তামা হয়ে গেছিল। এখন বৃষ্টিটা হতে মানুষ একটু শান্তিভাবে আল্লাহর কাছে এখন খুব ভালো লাগে, খুব স্বস্তি বোধ করতেছি এবং গাছপাতাগুলো আগের মতো সজীব হয়ে উঠছে। প্রশান্তির বৃষ্টির মধ্যে বজ্রপাত কেড়ে নিল 5 প্রাণ। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমছে খুলনা, রাজশাহীতে। বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু দমকা হওয়া, জড়ো হওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। এই মাসের 10 থেকে 11 তারিখ পর্যন্ত এবং তাপমাত্রা কিছুটা সহনশীলতার মধ্যে চলে আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অতিবাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না। জনসমর্থনের ভয়ে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া 8 বাংলাদেশের মরদেহ আনা হলো ঢাকায়। বিমানবন্দরে স্বজনদের আহাজারি, মানব পাচারকারীদের আটকের দাবি। 1 মাস পেছালো ডক্টর ইউনূসের অর্থ আত্মসাৎ ও পাচার মামলা। 2 জুন পরবর্তী শুনানি, বাড়ল জামিনের মেয়াদ। দীর্ঘ 1 মাসের দাবদাহের পর চট্টগ্রাম বিভাগে বৃষ্টি নিয়ে এসেছে স্বস্তির পরশ। শুধু প্রকৃতি নয়, গরম ও লোডশেডিংয়ে নাকাল নগর জীবনেও এসেছে প্রশান্তি। বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত মানুষ। তবে বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। বজ্রপাতে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে 5 জনের প্রাণহানি হয়েছে। শীতলতার পরশ নিয়ে অঝরে ঝরল বৃষ্টি। রিমঝিম ধারায় গা ভিজিয়ে প্রকৃতিও পেল প্রাণ। দীর্ঘ দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত, অষ্টাক্ষত প্রাণে তখন বাড়তি স্বস্তি নিয়ে এসেছে বৈশাখের মাঝামাঝি সময়ের হালকা বৃষ্টি। একের পর এক রেকর্ড ভেঙে স্মরণকালের সবচেয়ে বড় দাবদাহে পড়ছে দেশ। ঘরে বাইরে আগুনসম গরমে জ্বলছিল রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। যে বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে থাকা সেই বৃষ্টি বজ্রপাত সহ হাঁক ডাক দিয়ে বেশ জোরে সোরেই নামে চট্টগ্রাম বিভাগে। বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত, তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল নগরবাসী। বৃষ্টিটা হতে মানুষের জন্য ভালো, গরম মানুষের সহ্য করতে পারতেছে না। এখন বৃষ্টিটা হতে মানুষ একটু শান্তিভাবে কদিনকার গরমে যানবার আজকে একটু বৃষ্টি হয়েছে, আল্লাহর কাছে বৃষ্টির আবহাওয়া মানুষের অনেক কষ্ট করতেছে। এখন খুব ভালো লাগে। একটু ভালো লাগছিল, সকাল থেকে উঠে দেখলাম যে খুব স্বস্তিকর অবস্থায় ছিলাম। একপশলা বৃষ্টিতে স্বচ্ছ জলে সাফ হলো ধুলায় আচ্ছন্ন সড়ক। হাঁসফাঁস জনজীবনে বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমে কিছুটা হলেও স্বস্তি এসেছে। গুমট পরিবেশে আকাশ মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয় কক্সবাজার, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়িতেও। তবে স্বস্তির বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। আকাশ কাঁপানো বজ্রপাতে কয়েক জায়গায় প্রাণ ঝরেছে। তীব্র গরমে খুব হাঁসফাঁস করতেছিলাম, তো আজকে হঠাৎ করে বৃষ্টি আসলো। বৃষ্টি এসে আমরা একবারে খুব স্বস্তি বোধ করতেছি। বৃষ্টি হওয়াতে আমরা খুব আনন্দে আছি এবং আমরা স্বস্তি ফিরেছি। এই অবস্থায় বৃহস্পতিবার সারাদিনই দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনে খুলনা ও রাজশাহী সহ অন্যান্য জনপদেও তাপমাত্রার পারদ কিছুটা নিচের দিকে। গাজুরানো শীতল বাতাস বয়ে যাচ্ছে কয়েক জেলায়। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজারের লাবণী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বৃষ্টির খবর জানতে যাব তার কাছে। রুবেল, তীব্র দাবদাহ, এই দাবদাহের মাঝে কিন্তু আজকে স্বস্তির বৃষ্টি। সেই স্বস্তির বৃষ্টি দুদফা হয়েছে। একটা সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত প্রায় 15 থেকে 20 মিনিট, আবার বেলা 12টার পর আবার স্বস্তির বৃষ্টি সামান্য করে। সেই বলা হচ্ছে কক্সবাজার আবহাওয়া অফিস থেকে এই পর্যন্ত সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত মাত্র 11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি বাতাসের গতিবেগ কিন্তু
বেশি রয়েছে। আমরা এখন কক্সবাজার সৈকতে রয়েছি। সৈকতে যে দৃশ্যটি লক্ষ্য করছি, আসলে সাগরে যে উত্তাল, সেই উত্তাল ঢেউর উত্তাপ কিন্তু বেড়েছে এবং এই উত্তাপ ঢেউয়ের মাঝেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন, তারা সাগরের যে নোনা জল, সেই নোনা জলে গোসল করছে। তারা আমরা লক্ষ্য করছি তারা দাপাদাপি করছে, বিশাল বিশাল ঢেউ আসছে পড়ছে। সেই ঢেউয়ের মাঝেও কিন্তু তারা কোনো নিষেধাজ্ঞা মানছেন না। আমরা লক্ষ্য করেছি এখানে লাইফগার্ড কর্মী রয়েছে, তারা লাইফগার্ড কর্মীরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছে, তাদেরকে মাইকিং করছে, তাদেরকে বাঁশি দিয়ে সতর্ক করে যাতে নিরাপদ দূরত্বে তারা হাঁটু পরিমাণ পানিতে এসে গোসল করার জন্য বলছে, কিন্তু সেই নিষেধাজ্ঞা মানছে না। অনেকে মানছে, তবে বেশিরভাগ লোকেই কিন্তু মানছে না। তবে আমরা লক্ষ্য করছি এখানে যে বাতাসের গতিবেগ সেটি অনেক বেশি। আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, তীব্র দাবদাহের পর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আজ এবং রাতেও বৃষ্টিপাত হতে পারে এবং এভাবে আগামী 7 মে পর্যন্ত কক্সবাজারে এটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি তবে ভারী বৃষ্টিপাত নয়, হালকা বৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে আজকে বজ্রপাতে 2 জন কৃষক লবণ চাষির মৃত্যু হয়েছে, যেটি পেকুয়ায় ভোর 4টার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয় এবং তাদেরকে প্রাথমিক যে কাফনের যে কার্যক্রম এরই মধ্যে সেটি উপজেলা প্রশাসন করছে এবং তাদের পরিবারকে সহযোগিতা দেওয়ারও কথা বলছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যেহেতু এখন একটু আবহাওয়া পরিস্থিতি একটু বৈরী হবে, সেই ক্ষেত্রে যখন আকাশ মেঘলা হয়ে যাবে, যখন বিদ্যুৎ চমকাবে তখন যাতে যারা মাঠে রয়েছে, যারা দিনমজুর রয়েছে, তারা যাতে বজ্রপাতের সময় নিরাপদ দূরত্বে বা নিরাপদ স্থানে সরে গিয়ে তাদের আশ্রয় নেওয়ার জন্য আবহাওয়া অফিসের থেকে বলা হয়েছে। তবে এই পর্যন্ত বজ্রপাত 2 জনের মৃত্যু হয়েছে এবং 2 বার বৃষ্টিপাত হয়েছে। তো যার কারণে একটু স্বস্তির মধ্যে রয়েছে কক্সবাজারবাসী। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী পাত্রপ্রতিম বিশ্বাসের কাছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড বাতাস হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে, আবারও আকাশ মেঘলা করে আসছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে তীব্র টানা তাপদাহের পর আজকে কিন্তু ভোর রাত থেকে এবং ভোর থেকে আমরা দেখেছি সকালে থেমে থেমে চট্টগ্রামে বৃষ্টি হয়েছে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো আমরা দেখেছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে থেকে আবার আকাশ কালো হয়ে আসছে, মেঘলা হয়ে আসছে। তবে যেটি স্বস্তির বিষয় সেটি হচ্ছে প্রচণ্ড বাতাস হচ্ছে। গত কয়েকদিন বা কিছুদিন ধরে টানা যে তীব্র তাপদাহ, তার থেকে অন্তত সাধারণ মানুষজন আজকে কিছুটা স্বস্তির মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে আজ ভোর রাত 3টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এরপর সকাল 6টায় বৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি 9টা থেকে 9:30 পর্যন্ত কিন্তু কখনো থেমে থেমে, কখনো মুষলধারে, কখনো বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি হয়েছে। আসলে দীর্ঘদিন পরেই বৃষ্টি হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে এবং এর 10টা থেকে 12:30 1টা পর্যন্ত আমরা দেখেছি প্রচণ্ড আবার রোদ ছিল এবং কিছুক্ষণ আগে থেকে আকাশ মেঘলা হয়ে এসে কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে প্রচণ্ড বাতাস হচ্ছে। আমরা সাগরিকা এলাকায় আছি, এখানে আমরা দেখছি বাতাসের কারণে সাধারণ মানুষজন যারা বাইরে কাজের উদ্দেশ্যে বের হয়েছে, কিংবা যেসব শিশুরা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে, কিংবা যারা সাধারণ মানুষজন আছেন, যারা রিক্সা চালক আছেন বা দিনমজুর যারা রয়েছেন, যারা কাজের উদ্দেশ্যে বের হয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন এই তীব্র তাপদাহের কারণে তাদের কাজ করতে প্রচণ্ড কষ্ট পেতে হয়েছে গত কয়েকদিন ধরে এবং তারা প্রার্থনা করছিল সৃষ্টিকর্তার কাছে যাতে বৃষ্টি হয় এবং সেই স্বস্তির বৃষ্টি, সেই প্রশান্তির বৃষ্টি দীর্ঘদিন পর হলো চট্টগ্রামে। আজকে সকাল থেকে কিছু সময়ের জন্য চট্টগ্রামে কিন্তু হয়েছে এবং এই মুহূর্তে চট্টগ্রামে প্রচণ্ড বাতাস হচ্ছে, মেঘলা আকাশ করেছে। সেক্ষেত্রে সাধারণ মানুষজন কিন্তু আসলে আশা প্রকাশ করছেন আবার যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে তাদের আরও স্বস্তি ফিরে আসবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাগরিকা এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাঙামাটিতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী হেফাজত সবুজ। আসলে দীর্ঘ যে একটি তাপদাহ চলছিল, সেই তাপদাহে সারা দেশের ন্যায় আসলে রাঙামাটিও পুড়ছিল, কিন্তু আজ সকালে হঠাৎই এক পশলা বৃষ্টিতে যেন স্বস্তি ফিরে এসেছে এখানকার জনজীবনে। এখানে আমরা সকাল 9টা থেকে 9:10 পর্যন্ত আসলে বৃষ্টিপাত হয়েছে। এখানে স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ 5.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সবেমাত্র এবং এখনো দেখা
দেখা যাচ্ছে যে আকাশ মেঘাচ্ছন্ন আছে, মেঘাচ্ছন্ন থাকার কারণে আসলে জনজীবনের যে অস্বস্তি ছিল গরম নিয়ে সেটা এখন আর নেই। এখন মানুষ খুব স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে এই বছরের মৌসুমের প্রথম বৃষ্টিতেই আসলে এখানে কিছু মর্মান্তিক ঘটনাও ঘটেছে। সেটা হলো যে বাগাইছড়িতে বজ্রপাতে 2 জন নিহত হয়েছে। এদের মধ্যে হলো যে বাগাইছড়ির মুসলিম ব্লক এলাকায় নিহত হয়েছেন একজন। তিনি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাগাইছড়ি মুসলিম পাড়া এলাকায় বাহারজান নামে এক নারী নিহত হয়েছেন। তিনি আসলে গরু নিয়ে খামারের দিকে যাচ্ছিলেন, খেতে যাচ্ছিলেন, যাওয়ার পথে আসলে বজ্রপাতে তিনি মারা গেছেন। এছাড়া আরেকজন মারা গেছেন, তিনি হলো যে সাজেকের লংথিং পাড়ায় ওখানে তরিবালা ত্রিপুরা নামে একজন মারা গিয়েছেন। তিনি আসলে কি করেছিলেন, যেহেতু দুর্গমতার কারণে আমরা সেখানে গিয়ে সেই তথ্যটা আসলে এখনো নিতে পারিনি। অন্যদিকে রাঙামাটি সদরের সিলেটি পাড়া এলাকায় সেখানে একজন মোহাম্মদ রমিজ মিয়া নামে একজন বজ্রপাতে নিহত হয়েছেন। এই বাগাইছড়ির ঘটনাগুলো আমাদেরকে নিশ্চিত করেছেন বাগাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার শিরিন আক্তার এবং রাঙামাটি সদরের যে আবাসিক চিকিৎসক ডাক্তার শওকত আকবর আমাদেরকে নিশ্চিত করেছেন যে একজনকে বজ্রপাতের একজন ব্যক্তিকে আহত অবস্থায় রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে আনার পরে তার মৃত্যু হয়েছে। এবং এইসব কারণে আসলে ডাক্তাররা উনি আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো যে আসলে যখন বজ্রপাত হবে সেক্ষেত্রে যাতে সকলে খুব সচেতন থাকে। এখানে আরেকটি বিষয় আমি বলে রাখছি, সেটা হলো যে এই যে থেমে থেমে এখানে যে বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি থাকছে না তখন কিন্তু মোটামুটি আবহাওয়া স্বাভাবিক থাকলে কোনো ধরনের বজ্রপাত দেখা যায় না। কিন্তু যখনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসলে প্রচন্ড রকমের বজ্রপাতও শুরু হয়ে যায় এবং এইসব বজ্রপাতের কারণে আসলে রাঙামাটিতে এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে আসলে 3 জন মারা গিয়েছে। এর মধ্যে 2 জন হলো বাগাইছড়ি, একজন রাঙামাটি সদরে। আমরা আরেকটি তথ্য পেয়েছি, তবে সেটা এখনো নিশ্চিত করতে পারিনি। সেটা হলো যে বাগাইছড়িতে আর 7 জন আহত হয়েছে, এই ধরনের খবর আমরা পাচ্ছি। তো রাঙামাটিতে যে প্রথম বৃষ্টিতে যে হয়েছিল সেটাই এখানে ছিল তার সর্বশেষ। দেশের বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি হয়েছে, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন রাঙামাটি থেকে এবং এর আগে চট্টগ্রাম থেকে এবং তার আগে কক্সবাজার থেকে। অবশেষে এই বৃষ্টির সুখবর কিন্তু ঢাকাবাসীও পেয়েছে। সন্ধ্যার মধ্যেই ঢাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলছে স্থায়িত্ব কম হলেও বৃষ্টির পর তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে, তবে টানা বৃষ্টির পর তাপমাত্রা আবারও বাড়তে পারে। অবশেষে সূর্যের রাগ কমাতে হাজির হলো মেঘ, প্রাণ ফিরে পেল জনজীবন। যদিও সূর্যের উকিতেও তেজ নেহায়েত কম নয়, তাই অপেক্ষা ছিল মেঘ থেকে বৃষ্টি নামার। দীর্ঘ দাবদাহে এপ্রিলের মাঝামাঝি থেকে জনজীবনকে পুড়িয়েছে মে মাসের শুরুর দিন পর্যন্ত। তবে বৃহস্পতিবার উত্তাপ কম থাকায় কিছুটা স্বস্তি নগর জীবনে। এতদিন যতটুকু তাপমাত্রা ছিল আজকে রোদটা খুবই কম আছে। আজকে মোটামুটি আপনার ওয়েদারটা ভালো আছে, জোস মোটামুটি সব ঠিক আছে। তাপমাত্রা কমায় স্বস্তি ফিরেছে কর্মজীবী মানুষের মাঝেও। সিলেট বৃষ্টি হয়েছে, চিটাগাং বৃষ্টি হয়েছে, ঢাকায় এখন হয় নাই। এখন ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহতে একটু গরমটা কমবে। আজকে একটু হালকা, একটু গরম কম। বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সেটা সহসা যাবে না, আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। মে মাসের 2 তারিখ থেকে 10 অথবা 11 পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে প্রকৃতির এই বিরূপ আচরণের দায় পরিবেশবিদরা দিচ্ছেন অদূরদর্শী পরিকল্পনা আর অসচেতনতাকে। টোটাল জলাভূমি প্রায় 20 ভাগের থেকে কমিয়ে আমরা 3-4 ভাগে নিয়ে আসা, আমাদের গত 25 বছরে আমাদের ঢাকার যে বনভূমি 15 ভাগের মতো সবুজে থেকে কমিয়ে এখানে 6-7 ভাগে নিয়ে আসা, এই ধরনের নীল এবং সবুজের পরিমাণ কমিয়ে ফেলাটা অন্যতম একটি কারণ। যদিও 1972 সালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙেনি, তবে দীর্ঘদিন দাবদাহের স্থায়িত্ব ছাড়িয়েছে 76 বছরের রেকর্ড। সভ্যতার অগ্রযাত্রার নামে আমরা প্রকৃতির সঙ্গে যে আচরণ করছি তার সুফল যে খুব একটা সুখকর নয় তা বলাই বাহুল্য। তাহলে প্রশ্ন রয়েই যায়, প্রকৃতি যদি তার ভারসাম্য হারায় তাহলে তা সামাল দেওয়ার সক্ষমতা আদৌ কি আমাদের রয়েছে? আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
এবার অন্যান্য প্রসঙ্গ। সরকার পতনে আন্দোলন জমাতে বাম দলগুলো 90 ডিগ্রি ঘুরে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, কাদেরকে ক্ষমতায় আনতে মাঠে নেমেছেন তারা? সকালে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সরকার প্রধান কথা বলেন। তিনি বলেন, উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছে আওয়ামী লীগ, আর জনসমর্থনের ভয়ে নির্বাচনের বাইরে অন্য দলগুলো। এ সময় প্রশ্নোত্তরে তিনি আক্ষেপ করেন, মিয়ানমারের গ্যাস নেওয়ার সুযোগ থাকলেও বিএনপির কারণে সেই সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। গেল মাসের শেষ ভাগে থাইল্যান্ডে 6 দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সেই সফরের প্রাপ্তি তুলে ধরতে রীতিমাফিক সংবাদ সম্মেলনের আয়োজন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। বৃহস্পতিবার বেলা 11:30টায় সম্মেলনের শুরুতেই দ্বিপাক্ষিক সফর নিয়ে লিখিত বক্তব্যে দেশবাসীকে উল্লেখযোগ্য অংশ অবহিত করেন প্রধানমন্ত্রী। এবারে সরকার গঠন করার পর এটাই কিন্তু আমার একটা সরকারি সফর অন্য দেশে, এটাই প্রথম সফর হলো। এরপরই উপস্থিত দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন নেন সরকার প্রধান। তিনি বলেন, সরকার পতনের আন্দোলন করতে গিয়ে বাম ডান সব পন্থীরাই এক হয়েছে, তবে ফল পাচ্ছে না কেন সেই জবাবও দেন শেখ হাসিনা। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, তারা 90 ডিগ্রি ঘুরে গেছে আর কি। যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ, গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি ওঠে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের স্বজনপ্রীতির ইস্যু। আওয়ামী লীগ প্রধানের সাফ জবাব, নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছেন তিনি। বউকে দিল আরেক জায়গায়, ছেলেকে দিল আরেক জায়গায়, এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব, একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না, এটা তো হয় না। সেই কথাটাই আমি বলতে চেয়েছি, আর যেন বেশি প্রভাব না ফেলে। আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিয়ানমারের গ্যাস পাওয়ার সুযোগ এলেও বিএনপি সরকারের অদূরদর্শিতার জন্যই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সরকার প্রধান। মিয়ানমারের যে গ্যাস, এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে, কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায়, ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে। আবার আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব, কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে, আমাদের একটা অংশ রেখে আমরা দেব। এবার সেটা চাইলে আমরা পেতাম, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যা ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। বাজারে শৃঙ্খলা রাখতে অবৈধ মজুতদারদের সরকার নজরদারিতে রেখেছে জানিয়ে ছোট চাকরিজীবীদের কষ্ট বেড়েছে বলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট, এতে কোনো সন্দেহ নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 1 মাস পেছাল ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলার বিচার কাজ। নতুন তারিখ 2 জুন। কেন তাকে দুর্নীতিবাজ বলা হচ্ছে তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আইনজীবীর অভিযোগ, আদালতকে নিয়ন্ত্রণ করছে সরকার, আর অভিযোগ ভিত্তিহীন দাবি করে দুদক আইনজীবী বলছেন শ্রমিক কল্যাণ ফান্ডের 26 কোটি টাকা আত্মসাৎ করেছেন ইউনূস সহ বাকি আসামিরা। অভিযোগ গঠন শুনানির প্রথম দিনেই পিছিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলার বিচার কাজ। এদিন জামিন ও শুনানি পেছানোর আবেদন করেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। একই আবেদন করেন অন্য আসামির আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে পরবর্তী শুনানির জন্য 2 জুন ধার্য করেছেন আদালত। মঞ্জুর করেন জামিন। আজকে চার্জের জন্য ডেট ফিক্স ছিল। আমরা প্রসিকিউশনের পক্ষে আমরা বলেছি যে আমরা প্রস্তুত আছি। এটা 26 কোটি টাকা একটি আত্মসাতের মামলা। এখানে দণ্ডবিধির সর্বোচ্চ 409 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো আমাদের কাছে ম্যাটেরিয়াল ডকুমেন্টস আছে। আজকে চার্জ শুনানি করা হোক, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তার পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি বলছেন তার কাছে কাগজপত্র নেই। ডক্টর ইউনূস বলছেন তাকে কেন সুদখোর, জোচ্চোর, দুর্নীতিবাজ বলা হচ্ছে তা তিনি জানেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার জনগণের ওপর
ছেড়ে দেন তিনি। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে, কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম। এক ধাপ এগিয়ে ইউনূসের আইনজীবীর অভিযোগ, আদালত নিয়ন্ত্রণ করছে সরকার, বিচারকে ভিন্ন দিকে নিতে এমন অভিযোগ বলে দাবি দুদকের। কোর্ট পূর্ব সত্যে জামিন মঞ্জুর করেছে সকলের এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের প্রায় 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত 1 ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভূমধ্য সাগর হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলের কাছে নৌকাডুবিতে প্রাণ হারানো 8 বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুর 12:30টায় ঢাকায় আনা হয় মরদেহগুলো। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। নিহত 8 জনের মধ্যে 5 জনের বাড়ি মাদারীপুর এবং 3 জনের বাড়ি গোপালগঞ্জে। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় গত 15 ফেব্রুয়ারি তিউনিসিয়ার উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে আগুন লেগে ডুবে যায়। এ সময় 8 বাংলাদেশের মৃত্যু হয়। লিবিয়া দূতাবাসের 2.5 মাসের চেষ্টার পর বৃহস্পতিবার দেশে ফিরল মরদেহগুলো। স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি তাদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে 35,000 টাকা দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বোর্ডের লোক ধরে এলো 40 জন, নিচে এলো 70 জন 60 জন নিয়ে একটা বক্সের ভিতরে যাইতে পারছিল না। আমার ভাগ্নেটা যাইতে চাইছিল না, ওরে পিটাইয়া নিচে ওরে ডুবে নিচে ঢুকাই 12 জন যে 12 জন ইঞ্জিনের নিচে ঢুকাইয়া কভার দিয়ে ডাইকে হেলাইছে, ওই 12 জনই মারা গেছে। দালাল অনেক বইলা যে বড় শিপে দিবে 500 জনের শিপে, তো আমরা এই ভরসায় দিছিলাম যে আমাদের বাসায় রাখবে। তো এখানে আমার ভাই আরো যারা আরো মারা গেছে সবাই অনেক কষ্ট করছে। আর ভাই একজন বিদেশ থাকে, হে বলছে ভাই তুমি আসো, আমরা 2 ভাই একসাথে এক জায়গা থাকি। 5 বছর ধরে বিদেশে আছি, তোমার দেখি না, তোমার আইলে আমি জড়াই হয়ে ধরবো। কে আল্লাহ আমাকে আশা পূর্ণ করলো না। নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের আত্মীয়দের সাথে আলোচনা, তাদের আত্মীয়র সাথে যোগাযোগ করে মৃতদেহগুলো তাদের নিকট হস্তান্তরের জন্য মৃতদেহের আত্মীয়দেরকে 35,000 টাকা চেক এখান থেকে প্রদান করা হবে। চুরির পর গ্রামের বাড়িতে চলে যান চোর। বসত বাড়ির পেছনে পুঁতে রাখেন চোরাই স্বর্ণ আর নগদ টাকা খাটান সুদে। এদিকে আরেকজন চুরির টাকায় ঘুরতে যান কক্সবাজার। রাজধানীতে বেশ কয়েকটি চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ ধরনের তথ্য পেয়েছে পুলিশ। সাঁড়াশি অভিযানে গ্রেফতার করা হয়েছে 36 জনকে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি বাড়িতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান। বসতবাড়িতে গর্ত করে পুঁতে রাখা স্বর্ণালংকার উদ্ধার করতেই মূলত এই অভিযান। 13 এপ্রিল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে চুরি হয় 43 ভরি স্বর্ণালংকার এবং নগদ কয়েক লাখ টাকা। চোরাইকৃত টাকা এবং স্বর্ণালংকার নিয়ে চোর পালিয়ে গিয়েছিল তার গ্রামের বাড়িতে। বসতবাড়ির পেছনে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল সব স্বর্ণ। চুরির সঙ্গে জড়িত একমাত্র সেই চোরকে গ্রেফতার করে তাকে নিয়েই অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে স্বর্ণালংকার মাটিতে পুঁতে রাখলেও নগদ টাকা বিনিয়োগ করেছিলেন সুদের উপর। চুরি হওয়া সেই 7 লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে, তখন তারা এখানে মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়ারা করবে। তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর ওয়ারীতে কয়েকটি চুরির ঘটনা ঘটে। এর মধ্যে একটি ঘটনার সিসি ফুটেজ বিশ্লেষণ করে 2 চোরকে শনাক্ত করা হয়। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে 20 ভরি গলিত স্বর্ণ। পুলিশ জানিয়েছে চোরাই টাকায় এক চোর নিজের বান্ধবীকে নিয়ে কক্সবাজার চলে গিয়েছিল বেড়াতে এবং এই চোর চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় ফেলছিল। সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। ঈদের পরে রাজধানীর বিভিন্ন এলাকায় সিধেল চুরির ঘটনায় গোয়েন্দা পুলিশের সব বিভাগের অভিযানে গ্রেফতার করা হয়েছে 36 জনকে। পুলিশ জানিয়েছে এ ধরনের চুরি ঠেকাতে তারা বিশেষ অভিযান পরিচালনা করছে। থ্যাংক ইউ।
বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলীয় অঞ্চলের লাখো নারী ও কিশোরী। লবণাক্ততার কারণে মারাত্মক হুমকিতে প্রজনন স্বাস্থ্য। এমন প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। মার্জিয়া মামুর রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। বেঁচে থাকার এই যুদ্ধ উপকূলের নারীদের। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, শত প্রতিকূলতার চক্রে বন্দী লাখো জীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের প্রায় ৩ কোটি মানুষের কৃষি, জীববৈচিত্র্য, পরিবেশ ঠিক যেমনিভাবে ক্ষতিগ্রস্ত করে একে দুর্গত জনপদে পরিণত করেছে, ঠিক তেমনিভাবে মারাত্মক হুমকির মুখে এখানকার নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য। অল্প বয়সেই প্রজনন ক্ষমতা হারানো, গর্ভপাত, উচ্চ রক্তচাপ, গর্ভকালীন খিঁচুনি আর অপরিণত শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া উপকূলের চরম বাস্তবতা। লিউকোরিয়া সহ পানিবাহিত ও চর্মরোগে ভুগছেন শিশু কিশোরীরা। ঘা পাতলা চুলকানি হয়, জ্বরের সমস্যা, ছেলেপিলে নিয়ে আমরা খুব কষ্টে আছি। কোনো মিষ্টি, কোনো পানি নিয়ে যায়, আমরা একটু পানি খাবো, কোনো পানি খাবার পানিও নেই আমাদের। এই বর্ষার সময় তো বৃষ্টির পানি, বর্ষা ধরে গেলে আর কোনো পানি নেই। জলবায়ু অভিঘাতে নিঃস্ব হয়ে যারা রাজধানীতে পাড়ি জমাচ্ছেন তাদেরও হিমশিম অবস্থা। মৌলিক চাহিদার যোগান দিতে নেই স্বাস্থ্য নিয়ে ভাববার ফুরসত। খেতে চাচ্ছে না শাক দিয়ে ভাত, শাক দিয়ে ডাল দিয়ে খেতে চাই না, মাছ মাংস খাইতে চাই, সেগুলা কোনে পাইব? গরিব মানুষ দিতে পারে না, খাওয়াতে পারি না, তাইতে কান্দাকাটি করে। মেঘ বৃষ্টি ঝড়ের মধ্যে ভিজে পুরে আমরা নদীর গরমে থাকতে পারি না, বুঝছো? তাইতে বাচ্চা আরও বেশি ক্লান্ত হয়ে গেছে, অসুখী ভুগছে। বিউটি বেগম খুলনার রূপসাতীর থেকে এসেছেন রাজধানীতে। তবে প্রচণ্ড তাপদাহের মধ্য দিয়ে মানবতর জীবন কাটাচ্ছেন বিউটি বেগমের পরিবার। পলিথিনে মোড়া এই তাঁবুতে ঠাঁই হয়েছে 4 সদস্যের পরিবারটির। বিউটি বেগমের মতোই দেশের বিভিন্ন স্থানে যারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা পাচ্ছেন না পর্যাপ্ত সুবিধা, বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে। উপকূলীয় এলাকার 2.6 মিলিয়ন একর চাষযোগ্য জমি নানা মাত্রার লবণাক্ততায় আক্রান্ত। লোনা পানিতে বন্দী সেখানকার প্রায় 3 কোটি মানুষের জীবন, যাদের জীবনমান উন্নয়নে 6 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নাধীন মন্ত্রণালয়ে। পানির মাধ্যমে যে অতিরিক্ত লবণ, যেটা আমাদের বিশেষ করে মহিলাদের ইয়েতে যাচ্ছে, শরীরে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু নানান ধরনের স্বাস্থ্যগত জটিলতা হচ্ছে। বৃষ্টির পানির সংরক্ষণ, সেটাকে আমরা ব্যবহার করছি। আমরা এখানে আবার যে আপনার সোলার আছে, গ্রিড আছে, সেটা আমরা তৈরি করছি। সেটা দিয়ে আমরা তাদের জন্য যে জীবিকার জন্য যে নানান লাইভলিহুড প্রজেক্ট, ক্লাইমেট ডিসপ্লেসড পিপল, তাদের পুনর্বাসনের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বিশ্বের 7ম বাংলাদেশ। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। বাড়ি ফেরার আনন্দে আত্মহারা সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি সংগ্রহ করে বাংলাদেশের পথে জাহাজটি। শিবলি আল সাদিকের রিপোর্ট। বন্দুকের নলের মুখে ভীত সন্ত্রস্ত অবস্থায় বাঁচা মরার প্রতিটি ক্ষণ গুনতে গুনতে 31টি দিন পার করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে গত 21 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের বন্দরে আসে এমভি আবদুল্লাহ জাহাজ। গত 10 দিন ধরে মুক্ত বিহঙ্গের মতো দিন কাটিয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা 23 নাবিক। এখন বাড়ি ফেরার আনন্দে মতোয়ারা তারা। জাহাজের বর্তমান দৃশ্যপট ও নাবিকদের গলা ছেড়ে গান গাওয়া যেন তারই বহিঃপ্রকাশ। বর্তমানে জ্বালানি তেল সংগ্রহের পর সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা সমুদ্র সীমা ধীরে ধীরে দিগন্তে মিলাচ্ছে। আগামী 12 মে ভোর নাগাদ বাংলাদেশের জলসীমায় দেখা মিলতে পারে এমভি আবদুল্লাহর। সেই সঙ্গে বাংলাদেশের কুতুবদিয়া চ্যানেলের বহির্নোঙরে পৌঁছার পর পরিবারের কাছে ফিরে যাবেন 23 নাবিক। সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ
গত 12 মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে আসার পথে সোমালিয়ার জলদস্যু দ্বারা আক্রান্ত হয় এমভি আবদুল্লাহ। দস্যুদের সঙ্গে অনেক দেনদরবারের পর মুক্তিপণের মাধ্যমে 23 নাবিককে গত 13 এপ্রিল গভীর রাতে অক্ষত অবস্থায় মুক্ত করা হয়। 14 এপ্রিল সকালে জাহাজ এমভি আবদুল্লাহ আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয়। 7 দিন পর 21 এপ্রিল দুপুরে শারজা সমুদ্র বন্দরে পৌঁছায় জাহাজটি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর জানাবো। সিলেটে 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। প্রথম ম্যাচে বাজে ফিল্ডিং ও ব্যাটিং ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচেও ভালো করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই। ম্যাচের আগে ভারত দল বিশ্রামে কাটালেও অনুশীলনে নিজেদের ভুল শুধরে নিয়েছে বাংলাদেশ। ইতিবাচক পারফর্ম করতে পারলে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন দলের সহকারী কোচ। বিশ্বকাপের বছর হওয়ায় ভারতের বিপক্ষে সিরিজটাকে গুরুত্বের সঙ্গে দেখছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ের পাশাপাশি ক্রিকেটারদের ফিল্ডিংয়ে উন্নতি চান সহকারী কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এক মাসের দাবদাহের পর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি। নাগরিক জীবনে স্বস্তি। সন্ধ্যার মধ্যে ভিজতে পারে রাজধানীও। বজ্রপাত কেড়ে নিল 5 প্রাণ। অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না। জনসমর্থন হারানোর ভয়ে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা, বললেন প্রধানমন্ত্রী। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।